একটা কার্যকর রাষ্ট্র, একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো? একটা জিনিস লাগবেই, ওইটা ছাড়া আপনি সমাজ বা রাষ্ট্র গড়তে পারবেন না, গড়লেও টিকাইতে পারবেন না, পারবেনই না। আপনি যত মানব বন্ধন করেন, যত দমন পীড়ন করেন, যত সুশীল কথা বলেন, যত দার্শনিক কথা বলেন, যত লেখাপড়া করেন, যত সমৃদ্ধি আনেন, আপনি রাষ্ট্র করতে পারবেন না। সেটা কি? কি না থাকলে রাষ্ট্র করা যাবে না? সেটা হইতেছে ইনসাফ। ইনসাফ, ন্যায়ের ধারণা। সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে না পারে, সে সমাজ টিকে না, সে রাষ্ট্র টিকে না। তাহলে ইনসাফ কায়েম হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে? প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে, যেমন আদালত, আইন, রাষ্ট্র, সংসদ। এখন বলেন আপনি এই আদালতে, বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান, ন্যায় বিচার পান? পাইলে তো খালেদা জিয়াকে জেলে যেতে হয় না, তাই না? এই আদালত, আইন, রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোন দেশেই ইনসাফ কায়েম করতে পারে না। কেন পারে না জানেন? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস, বা মানুষের ন্যায়ের ধারণা, ইনসাফের ধারণা, এইটা বলে একটা জিনিস থাকে। এই যে পিপলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট, এই সিস্টেম, এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের যৌবনকালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল, কোথাও কেউ নেই। হুমায়ুন আহমেদের লেখা। আসাদুজ্জামান নূর আর শোভানা মোস্তফা অভিনয় করেছিল। আসাদুজ্জামান নূর একজন মস্তান, পাড়ার মস্তান, সংবেদনশীল মস্তান, 70 দশকে যেমন থাকতো আর কি। তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। তো আসাদুজ্জামান নূরের ক্যারেক্টারের নাম ছিল বাকের ভাই। এই বাকের ভাইয়ের ফাঁসি দেয় আদালত। টিভি নাটক, বাস্তবের ঘটনা না কিন্তু। কিন্তু নজিরবিহীন ভাবে মানুষ রাস্তায় নেমে আসে, ভাঙচুর শুরু হয়, পুলিশ মোতায়েন করতে হয়। হুমায়ুন আহমেদকে হুমকি দেওয়া হয় যেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া না হয়, পর্দায়, টিভিতে। আচ্ছা, এইবার মাসরুর আরেফিন, আপনি বলেন তো, পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার, এইটার জন্য এইভাবে মানুষ রাস্তায় নেমে আসছিল কেন? বলতে পারবেন? আমি জানি বলতে পারবেন না। বলবেন আবেগ টাবেগ ইত্যাদি মেলা কিছু, নস্টালজিয়া। এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল, ন্যায়ের ধারণা, ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল। মানুষ মনে করছিল আরে এটা তো বেইনসাফি। তাই টেলিভিশনে হইলেও সেটা ঠেকাইতে গেছিল, আবেগে না, নস্টালজিয়ায় না। এটা একটা কালেকটিভ মরাল শক ছিল তার জন্য। আপনি দেখবেন যে গাড়িতে, মানে পাবলিক ট্রান্সপোর্টে, ও এসি গাড়িতে না, এই সাধারণ গাড়িতে, রিক্সায়, পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের আদালতই মানুষের সর্বোচ্চ আদালত। ওরা গভীর দার্শনিক আলাপকে খুব সহজভাবে এইভাবে লিখে, বুঝতে পারছেন? তো কেন আপনার ইনস্টিটিউশনাল আদালত, আইন, এই যে পিপলের জাস্টিস বা ন্যায়ের ধারণাকে রিফ্লেক্ট করতে পারে না, এটাকে ধারণ করতে পারে না? জানেন এটা কেন পারে না? আসেন আমরা বুঝি যে কেন এই যে লিগ্যাল সিস্টেম, এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণাকে। প্রথম কারণ হইতেছে আইন তো পুরানো হয়ে যায়, তাই না? ধরেন শ্রম আইন 2006 সালে, বাংলাদেশের শ্রম আইন যেটা 2006, এটা প্রণীত হয় 2006 সালে। তারপরে 2013-তে একবার সংশোধন হয়, 2018-তে একবার সংশোধন হয়, 2023-এ একবার সংশোধন হয়। কারণ মানুষের সেন্স অফ জাস্টিস পরিবর্তিত হয়, মানুষের ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়। একটা বাস্তব উদাহরণ দিই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 20 বছর পর্যন্ত তো আমাদের কারো কোনো সমস্যা হয় নাই এটা মাইনে নিতে যে নির্বাচিত সরকারই সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে, সিটিং গভর্নমেন্ট। কিন্তু এখন আমরা কেউই মনে করি না যে নির্বাচিত সরকার, সিটিং গভর্নমেন্ট, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে। সেই জন্য আসলে তত্ত্বাবধায়ক সরকারের আইন। বুঝলেন তো? আমাদের ইনসাফের ধারণা, ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়ে গেছে। তাই আমাদের আইনি ব্যবস্থাকে মানুষের মধ্যে থাকা যে ইনসাফের ধারণা, এইটার কাছাকাছি নিয়ে আসতে হয় সবসময়। মানুষের ইনসাফের ধারণা পাল্টায়, বদলায়, আমাদের আইনি কাঠামোকে তার কাছাকাছি নিয়ে আসতে হয় ক্রমাগত। কিভাবে রাষ্ট্র এই কাজটা করে জটিল মনে হইতেছে না? জটিল মনে হবে না, সব চালায় বুঝে যাবেন। সব রাষ্ট্র না, কিছু রাষ্ট্র এই কাজটা করে, আইনি কাঠামোকে মানুষের ন্যায়ের ধারণার কাছাকাছি নিয়ে আসে। কিভাবে? 3 ভাবে করে। প্রথম ভাবে হচ্ছে সংসদে আইন বানায়। সংসদের একমাত্র কাজ হচ্ছে আইন বানানো, যেন মানুষের মধ্যে থাকা ইনসাফের ধারণা এই নতুন আইনের মধ্যে থাকে। আইন বানানো ছাড়া সংসদের আর কোনো কাজ নাই। এই জন্যই আমরা ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়ে আইন বানাই, আইনের পিএইচডিকে দিয়ে আইন বানাই না। বুঝা গেল? মানে সংসদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজে ইনসাফ কায়েম রাখার জন্য। কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই। বিএনপি বলতেছে এই দেবো, ওই দেবো, সেই দেবো, ফ্যামিলি কার্ড দেবো, রাস্তা বানাই দেবো, কালভার্ট বানাবো, চাকরি দেবো। কিন্তু মূল যে কাজ, সমাজে ইনসাফ কায়েম করবো, এটা ধারে কাজ দেওয়া যায় না কেউ। এই যে আমরা ভোট দিতে পারি নাই হাসিনার আমলে, সেই জন্য আমাদের সমাজের ভেতরে যে ইনসাফের ধারণা, সেইটার কোন ইনস্টিটিউটের ভেতরে আর হাজির নাই। সেই জন্য ভোটে দিতে কারচুপি বন্ধ করা, এটা শুধু অবাধ নির্বাচনের জন্য দরকার না, সমাজে ইনসাফের ধারণা যেন কলুষিত না হয় সেজন্যও দরকারি কারচুপি যেন বন্ধ হয় নির্বাচনে।
ফেয়ার যেন হয় ইলেকশনটা। এখন ধরেন আইন বানাইতে তো টাইম লাগে, তো এই টাইমের মধ্যে আমি কিভাবে চেষ্টা করব যে সমাজের ইনসাফের ধারণাকে আইন এবং বিচারের মধ্যে প্রতিফলিত করতে। এইখানে আসে দ্বিতীয় পদ্ধতি, আদালতের জুরি সিস্টেম। সেটা আবার কি? আদালতের জুরি সিস্টেম মানে হইলো বিচারের সময় শুধু একজন জাজ বিচার করবে না বা একটা প্যানেল অফ জাজ বিচার করবে না, সাধারণ মানুষের মধ্যে থেকে, জনতার মধ্যে থেকে বাছাই করা কয়েকজন নাগরিকও এই মামলার প্রমাণ শুনে সিদ্ধান্তে অংশ নেবে। এতে আদালতের রায় কেবল বইয়ের লিখিত আইন পুরানো নিয়ম অনুযায়ী হবে না, বর্তমান সমাজের ন্যায়বোধ, মানুষ কাকে ন্যায্য মনে করে সেটার প্রতিফলন ঘটবে। সেজন্যই জুরি। জুরি আসলে আদালতের ভেতরে জনগণের কণ্ঠ। বাংলাদেশে এই ব্যবস্থা নাই, কারণ এইখানে বিচার ঐতিহাসিকভাবে আমলাতান্ত্রিক ঔপনিবেশিক কাঠামোর উপরে দাঁড়ানো। এইখানে জজ বিশেষজ্ঞ, সেই সব জানে, জনগণ জানে না। এর ফলে অনেক সময় আদালতের রায় আইনসম্মত হয় হইলেও মানুষ নৈতিকভাবে তার ন্যায্য মনে করে না। তখন জনগণের সেন্স অফ জাস্টিস আদালতের ভেতরে জায়গা না পেয়ে বাইরের রাস্তায়, আন্দোলনে, ক্ষোভে, সহিংসতায় বেড়ায় আসে। আদালতে জুরি না থাকায় মানুষের যে বিচার বোধ, ন্যায় বোধ, সেটা আদালতের দরজার বাইরে পড়ে থাকে। আর সেই দরজার বাইরে জমে থাকা ক্ষোভই সমাজে অস্থিরতা তৈরি করে। জুরি মানে জনগণকে বিচার ব্যবস্থার ভেতরে ঢুকতে দেওয়া, আর সেটা মানে রাষ্ট্রের উপরে জনগণের একটা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তো এটা তো নাই বাংলাদেশে জুরি সিস্টেম। তাইলে হাসিনা আমলে কোন জিনিসটা এই দায়িত্বটা পালন করতে পারত, যে ইনসাফের ধারণা আমাদের ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা, আমাদের জাস্টিস সিস্টেমের মধ্যে নিয়ে আসা? কোনটা? সেটা হইতেছে মিডিয়া। হাসিনা ওইগুলোকে সিস্টেমেটিক্যালি বন্ধ করে দিচ্ছে, আমার দেশ বন্ধ করে দিচ্ছে, দিগন্ত টিভি বন্ধ করে দিচ্ছে। মিডিয়া জনগণের যে সেন্স অফ জাস্টিস, ইনসাফের ধারণা, এটা তুলে ধরতে পারে। কারণ দার্শনিকভাবে মিডিয়াই সেই জনপরিসর যেখানে আইন না, নৈতিক বৈধতা গঠিত হয়, সত্য তৈরি হয়, ন্যারেটিভ তৈরি হয়। আর মিডিয়া যদি এই দায়িত্ব ছেড়ে দিয়ে কেবল ক্ষমতার ভাষা অনুবাদ করে, তাইলে জনগণের সেন্স অফ জাস্টিস বা ইনসাফের ধারণা আদালতে বা সংসদে না, রাস্তায়, ক্ষোভে, সহিংসতায় প্রকাশ পায়। ইতিহাসে বারবার দেখা গেছে মিডিয়া নীরব হলে ন্যায় বিচার শব্দ হারায়, আর শব্দ হারাইলে মানুষ তখন শরীর দিয়ে কথা বলতে চায়। ফরাসি দার্শনিক এতিয়ান বালিভার উনি বলছেন যে কাউন্টার ভায়োলেন্স বর্ন ফ্রম এক্সক্লুশন। আপনি যখন আমার কণ্ঠস্বরকে থামাই দিবেন, বন্ধ কইরা দিবেন, তখন এটা ভায়োলেন্স হিসাবে বাড়ায় আসে, সহিংসতা হিসাবে বাড়ায় আসে। ওই যে হাদি বলছে না শহীদের মায়ের কথা, এটা শুধু চাপাই দেয় নাই প্রথম আলো, সে তার বক্তব্যকে বিকৃত করছে। তো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, জুরি সিস্টেম নাই, কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারতো, নেয় নাই। শুধু যে নেয় নাই তাই না, তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইছে। হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার জঙ্গি ন্যারেটিভ, এটা কারা বানাইছে? প্রথম আলো বানাইছে। কত নিরীহ মানুষকে ক্রস ফায়ারে দিছে, আয়না ঘরে নিছে, বাড়ির মধ্যে ঢুকে বাইরে থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিছে বাড়ি বোমা দিয়ে। কোন হিসাব আছে? কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে, জীবন চর্চার মধ্যে দিয়ে যায়, সেটারে জঙ্গি বলে তকমা দিছে। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? পড়ে দেখেন, আপনি দেখবেন একজন রিলিজিয়াস মুসলিম যা যা প্র্যাকটিস করে সেটাকে জঙ্গি হিসেবে ট্যাগ দিছে এখানে। দেখেন জঙ্গি হিসেবে তাদের কত কত কতগুলো লেখা লিখছে, কত দেখেন, একটার পর একটা দেখান। দেখাইতে গেলে আজকের এপিসোড আর শেষ হবে না। তাই জাস্টিস সিস্টেম বা আইন আদালত আর জনগণের সেন্স অফ জাস্টিস, এই দুইটার মধ্যে দেয়া নেয়া বা সার্কুলেশন বন্ধ হইলে জনরোষ জন্মায়। এই জনরোষ সিস্টেম ফেলিওরের বাই প্রোডাক্ট। জনগণ বিশৃঙ্খলা করতে চায় না, জনগণের এজেন্ডা না এটা, সে শান্তি চায়। বিশৃঙ্খলা আসে যখন তার এজেন্ডায়, তার কথায় কেউ কর্ণপাত করে না। বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়া ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করলো, প্রোগ্রাম করলো। জনগণ বিস্ময়ের সাথে লক্ষ্য করলো যাদের এই ফ্যাসিবাদ কায়েমের জন্য জেলে নেওয়া দরকার ছিল, জবাবদিহিতার মধ্যে আনার দরকার ছিল, তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে। কি তামাশা! 1971-এর ক্ষত যেমন মেরামত করতে হবে, ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসন আর 24-এর ক্ষত নিরাময় করতে হবে। এইটা যে ক্ষত, সেটাই তো স্বীকার করে না। প্রথম আলো ডেইলি স্টার জিন্দেগিতে ক্ষমা চাইছে যে আমরা 111 করছি, বিদেশি 2 রাষ্ট্রের সাথে গুটু কইরা। এটা তো রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে গুটু কইরা 111 করছে, তার সাথে আর্মি। প্রথম আলো ডেইলি স্টার করছে, কোনোদিন মাপ চাইছে? মাপ চাই নাই। কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি? প্রফেসর ইউনূস মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন, সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট। আপনারা মাইরা পিঠে ঠান্ডা করে দিতে পারবেন হয়তো, সাময়িক। এই ক্ষোভ ছাইচাপা আগুনের মতো থাকবে। এখন আমরা কইতে পারেন সলিউশন কি? আমি সলিউশন কয়ে দেব না, প্রচুর সলিউশন কইছি, কেউ কানে নেয় না কথা। আমার সলিউশন আপনি নিবেনও না। নিজেকে আগে প্রশ্ন করেন, প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা। অবসান চাইলে আগের কোন সিস্টেম এটা সলভ করতে পারবেন না। আপনারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু এটা ভুলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে।
এইটা সাহেব দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে। আমি এটা বুঝি না কেন প্রথম আলো ডেইলি স্টারের মালিক পক্ষ মাহফুজা নাম আর মতিউর রহমানের কর্তৃত্বের উপরে তাদের উইজডমের উপরে ভরসা করতেছে। এই জন্যই পাবলিক ওয়াচ লাগে। এটা যদি শেয়ার মার্কেটে শেয়ার টেয়ার থাকলো না, শেয়ার হোল্ডাররা ক্যাক করে ধরলো না। কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না? তারা মনে করতেছে বিএনপি কে তো ম্যানেজ করেই ফেলেছি, সব ঠিক করে ফেলবো। জি না, দুনিয়া বদলায় গেছে, ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র। বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না। এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে। বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না, বাংলাদেশের সমস্যা জনতা না, বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না। বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া। যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না, আদালতে শুনতে দেয় না, ভোটে আপডেট হইতে দেয় না, আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না, সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়া কথা বলে না, মানুষ তখন শরীর দিয়া কথা বলে। এই জন্যেই রাস্তায় আগুন লাগে, এই জন্যই জনরোষ জন্মায়, এই জন্যই সুশীল ভদ্র বিশ্লেষণ পুতু পুতু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না। কারণ জনগণের জন্য তো জনরোষ কোনো এজেন্ডা না, এটা সিস্টেম ফেলিওরের বাই প্রোডাক্ট। আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে, কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো, কিছু নেতা সরাই দিলে, কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে, সুস্থির হবে, আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন। রোগটা তো ব্যক্তির না, রোগটা মতেরও না, রোগটা দলেরও না, রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচারবোধকে, ন্যায়বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না। আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না, সে রাষ্ট্র যত উন্নয়ন করুক, যত সমৃদ্ধি করুক, যত মানব বন্ধন করুক, যত সুশীলতা দেখাক, সেটা টিকবে না। যত শক্তি দেখাক, টিকবে না। এটা হুমকি না, এটা ভবিষ্যৎবাণীও না, এটা ইতিহাসের নিয়ম। এখন প্রশ্ন একটাই, আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান, নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা, কিছু গ্রেপ্তার ট্রেপ্তার কইরা, ভয় টয় দেখায়া আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান? যদি মনে করেন যে এটার চূড়ান্ত ফয়সালা করতে হবে, তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। লিখে রাখতে পারেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ আছে, সেইটার সাথে সামিল হন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।